দলগুলোর মতভিন্নতায় ঝুলে আছে জুলাই সনদের বাস্তবায়ন। বিশেষ আদেশের প্রস্তাবে জামাতের সায় থাকলেও পাল্টা অবস্থানে বিএনপি। গণভোটের সময় নিয়েও অনৈক্য। ভোটের সময় ঘনিয়ে আসায় জমজমাট রাষ্ট্র নির্বাচনের প্রচার। খাবারের মানোন্নয়ন সহ ২৪ দফা ইশতেহার শিবির মনোনীত প্যানেলের। প্রচারণায় ব্যস্ত অন্য প্রার্থীরাও। ফরিদপুরে প্রবাসীর ঘর থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার। পূর্ব শত্রুতায় চুয়াডাঙ্গায় 2 ভাইকে কুপিয়ে। গভীর রাতে বিকট শব্দে এসি বিস্ফোরণ। রাজধানীর যাত্রাবাড়িতে একই পরিবারের 4 জন দগ্ধ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। দুজনের অবস্থা শঙ্কাজনক। এবং চীনকে টক্কর দিতে বাগরাম বিমান ঘাঁটি নিয়ন্ত্রণে মরিয়া যুক্তরাষ্ট্র। মানতে নারাজ তালেবান সরকার। আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপ মানবে না বেইজিং। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দলগুলোর মতভিন্নতায় ঝুলে আছে জুলাই সনদের বাস্তবায়ন। ঐকমত্য কমিশনের বিশেষ সাংবিধানিক আদেশের প্রস্তাবে জামাতের সায় থাকলেও পাল্টা অবস্থানে বিএনপি। সংসদ ছাড়া এই প্রক্রিয়ায় সংবিধান সংশোধন খারাপ নজির তৈরি করবে বলে মত দলটির। এছাড়া প্রস্তাবিত গণভোটের সময় নিয়ে রয়েছে পাল্টাপাল্টি মত। অন্যদিকে গণপরিষদের দাবিতে অটল এনসিপি। হাসান ওয়ালির রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়েই আলোচনায় জুলাই সনদ। জুলাই মাসের মধ্যে সনদ বাস্তবায়নের ঘোষণা দেয়া ঐকমত্য কমিশনের সামনে এখন নতুন সংকট। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। এ সংকট উত্তরণে ৩য় দফায় আলোচনা শুরু করেছে কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। জানিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। জামায়াতে ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। কনস্টিটিউশন ওয়ার্ডার নামে এই আদেশটা রাষ্ট্রপতি জারি করবেন, তারপরে এর ভিত্তিতে একটা গণভোট হবে, রেফারেন্ডাম। এই দুইটা কাজই হতে হবে বিফোর কামিং ইলেকশন। তখনই এটা একটা রাজনৈতিক স্বীকৃতিও হলো, এটা আইনি ভিত্তি পেল। সাংবিধানিক আদেশ নিয়ে গণভোটে জনগণের সমর্থন না পেলে ফলাফল কি হবে তা নিয়ে চিন্তিত এনসিপি। গণভোট নয়, বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন হলেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে বলে মত দলটির এই নেতার। যখন তারা ঘোষণা করবেন তখন থেকে এটা আইনি কার্যকর হবে। পরবর্তীতে আবার সাধারণ নির্বাচনের সময় গণভোট হবে। তো গণভোটে যদি ভিন্ন রেজাল্ট আসে তাহলে কি হবে, এটা একটা বড় প্রশ্ন। সনদ বাস্তবায়নে নতুন নতুন প্রস্তাবনা ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করে সিপিবি। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে। এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। নির্বাচিত সরকারের হাতে সাংবিধানিক সংস্কার ন্যস্ত করার কথা এতদিন বিএনপি বলে আসলেও এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দলটি। তবে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের হলে বিএনপি তাতে সায় দেবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা। স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি কোনো আইনানুগ পন্থা আমরা উদ্ভাবন করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে, সেটাতে আমরা একমত হব। সনদ বাস্তবায়নের পথ বের না হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 9 বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন। এতে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন স্থলে আছেন রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের যে প্রস্তুতি সেটি পুরোপুরি শেষ এবং কিছুক্ষণের মধ্যেই কিশোরগঞ্জ জেলার যে পুরাতন স্টেডিয়াম, যে প্রাঙ্গণটি, যেখানে এই সম্মেলনের স্থল হিসেবে এখানে মঞ্চ সাজানো হয়েছে এবং জেলার যে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তাদের জন্য এই যে বসার জায়গা হয়েছে, এখানে কিন্তু
নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করেছেন। কাউন্সিলর এবং ডেলিগেটরাও শুরু করেছেন, এখানে এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই এই যে সম্মেলন তার উদ্বোধন শুরু হবে এবং সেই উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই জেলার যে 21টি ইউনিট রয়েছে সেই 21টি ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা এখানে যে উপস্থিত যারা নেতাকর্মী রয়েছেন তৃণমূলের, তাদের সাথে কথা বলে যেটি তারা এখন পর্যন্ত বলছেন গণমাধ্যমের কাছে যে এই যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এবং খুব শীঘ্রই জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে, এই সব প্রেক্ষিত মিলিয়ে এই সম্মেলন থেকে এখানকার যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তারা দলকে শক্তিশালী করার পাশাপাশি তারা প্রত্যয়ী আছেন যে কিশোরগঞ্জের যেই আসন রয়েছে সংসদীয় সবগুলো আসন তারা এবার ধানের শেষ প্রতীকের ঘরে পৌঁছে দিবেন। সেই ধরনের যে নেতৃত্ব সেটি মূলত তারা এই সম্মেলন থেকে প্রত্যাশা করছেন এবং এখানকার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথেও কথা বলে যেটি দেখা গেছে যে চলমান যেই শক্তিশালী অবস্থা রয়েছে এই কিশোরগঞ্জ জেলা বিএনপির সেটি তারা অক্ষুণ্ণ রাখবেন এবং বিএনপির পক্ষে যেই ভোটের কার্যক্রম মূলত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফার যে বিষয়টি সেটি কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন কিশোরগঞ্জের মানুষ ভোটারদের দ্বারে দ্বারে, যেই বিষয়টি সারা বাংলাদেশেই বিএনপির নেতাকর্মীরা চলমান রেখেছেন। এখন পর্যন্ত যেটি দেখা গিয়েছে যে এই 31 দফার যে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পাশাপাশি এবং ভোটারদের মন জয় করার জন্য জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যেই নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার বাস্তবায়ন কিন্তু কিশোরগঞ্জেও হচ্ছে এবং সেই লক্ষ্যেই আসলে এই সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপিকে শক্তিশালী করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এই ছিল এখন পর্যন্ত কিশোরগঞ্জ থেকে সবশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম কিশোরগঞ্জ থেকে। রাকসু নির্বাচন ঘিরে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেছে শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার পাঠ করেন ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি মানসম্মত খাবারের নিশ্চয়তা, শিক্ষা ও গবেষণায় গুরুত্ব আরোপ সহ 24 দফা ইশতেহার পাঠ করেন। অন্যদিকে পরিবহন মার্কেটে প্রচারে ব্যস্ত দেখা গেছে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবনকে। লিফলেট বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দেন তিনি। অন্যান্য প্যানেলের বিভিন্ন পদে নির্বাচন করা প্রার্থীরাও প্রচার চালিয়েছেন ক্যাম্পাসে। পোষ্য কোটার মতো একটা মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে এসে রাকসু বানচাল করার ষড়যন্ত্র করতে চায়, তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে 25 তারিখে রাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে দীর্ঘ 35 বছর পর যে রাকসু নির্বাচন হচ্ছে সেটা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা যারা নতুন প্রজন্ম তারা আমরা ভোটের অধিকার প্রয়োগ করবো আগামী 25 তারিখ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি, 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এই রাকসু নির্বাচন ঘিরে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। যদিও শুক্র শনিবার যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে ছুটি থাকে, সেই কারণে আসলে এই আজকে কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেই ক্যাম্পাসে উপস্থিতি কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ছাত্র শিবির সমর্থিত যে সম্মিলিত শিক্ষার্থী জোট এই প্যানেলের পক্ষ থেকে 24 দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে এবং তারা এই ইশতেহারের মধ্যে কিন্তু সবার উপরে রেখেছেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এছাড়া মানসম্মত খাবারের নিশ্চয়তা, অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, শিক্ষা ও গবেষণায় গুরুত্বারোপ সহ লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণের দাবি তারা এখানে কিন্তু তুলে ধরেছেন এবং তারা নির্বাচিত হতে পারলে 1 বছরের মধ্যে এই দাবিগুলো আসলে তারা যেগুলো দাবিগুলো দিচ্ছেন সেগুলো পূরণ করবেন বলে তারা কিন্তু দিয়েছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই বৃষ্টির মধ্যেই কিন্তু শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ তিনি তার যারা সংগঠনের যারা নেতাকর্মীরা আছেন এবং প্যানেলের যারা আছেন তাদেরকে সাথে নিয়ে কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং এই বৃষ্টি ছাড়লে তিনি আবারও প্রচারণায় কিন্তু নামবেন এমনটা আসলে জানিয়েছেন। এর আগে আমরা যেমনটি দেখেছি ছাত্রদলের পক্ষ থেকেও কিন্তু এই প্রচারণা করা হচ্ছে এবং একইভাবে এই বৃষ্টির মধ্যেও কিন্তু অনেকে এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যেহেতু সামনে সময় খুবই অল্প, এই কম সময়টুকু আসলে কেউই আসলে ছাড় দিতে চাচ্ছেন না, সবাই কাজে লাগাতে চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সহকর্মী সাইফুর রহমান রকি যুক্ত হয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। পূর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গায় 2 ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সকালে জীবননগরের উথুলি গ্রামে আনোয়ার ও হামজাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে মাতম। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আছেন রিপোর্টার মাহফুজ মামুন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। চুয়াডাঙ্গার জীবননগরে প্রতিপক্ষের হামলায় 2 সহোদরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তাদেরকে 2 ভাই সকালে গ্রামের একটি জমিতে মাঠে কাজের জন্য যায়, সেখানে তারা হামলার শিকার হয়। তাদেরকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এরপরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসারত অবস্থায় প্রথমে বড় ভাই মারা যায়, তারপরে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মারা যায়। দুজনের মর্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে রাখা রয়েছে। অভিযান অব্যাহত রেখেছে। অভিযুক্তরা ঘটনার পর থেকে ঢাকা দিয়েছে, তারা পালিয়ে গেছে। বেশ কয়েক মাস আগে গরু বিক্রির একটি বিষয় নিয়ে তাদের সাথে বিরোধ হয়। এই বিরোধের ধরে আজকে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশের সাথে আমি কথা বলেছি, পুলিশ জানিয়েছে যে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে এই ঘটনায়। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। আর লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। লাশ দুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তৃপক্ষ মেডিকেল অফিসারের সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিল। ঘটনাস্থলে আসার আগে সে মারা যায় এবং একজনকে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরবর্তীতে মারা যায়। এই ঘটনায় 2 সহোদর মারা যাওয়ায় জীবননগরের উথুলি গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসছে। গ্রামের পরিস্থিতি বর্তমানে থমথমে অবস্থা গ্রস্ত হচ্ছে। এই ঘটনার পর থেকে গ্রামের অনেকেই আতঙ্কে রয়েছে। জোড়াখুনের ঘটনায় এলাকায় জোড়াখুনের ঘটনা ঘটেছে, এবারই প্রথম জোড়াখুনের ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে। নিহতের স্বজনদের দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং যারা এর সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসী। এই ছিল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে জোড়াখুনের সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে থেকে। ফরিদপুরে অন্তঃসত্ত্বা মা ও 4 বছরের ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সকালে সদরপুরের পূর্বকান্তি গ্রামে নিহতের বাড়িতে তালা ঝুলতে দেখা যায়। ছিলেন না নিহতের স্বামী এবং অন্য কোনো স্বজন। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় নিজ ঘর থেকে মা সুমাইয়াকে ঝুলন্ত এবং শিশু হুজাইফার মরদেহ কম্বলে মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন সুমাইয়া। স্বজনরা জানান, স্বামী রমজানের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন।
তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে যাত্রাবাড়ির ধলপুর বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনা জানান বাড়িটির 7ম তলায় ভাড়া থাকেন তুহিন ইবা দম্পতি ও তাদের 2 ছেলে তাওহিদ তানভীর। শুক্রবার রাতে যখন তারা ঘুমিয়েছিলেন সে সময় বাসায় এসি থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে গেলে ঘরে থাকা 4 জনই দগ্ধ হন। রাত 1টা-1:30টা নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে, সারা শরীর দগ্ধ। আমার ভাই বেটা ভাই ভাবি হ্যাঁ পর আরেকটা ভাই বেটা 3-4 জনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা। তাদের মনে করেন এখন এই যে এই ভিতরে আছে পুরা শরীর পুড়ে গেছে। একজনের 47% এবং একজনের 40%, ওনাদের 2 জনকে আমরা আশঙ্কাজনক বলছি। যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা SDU-তে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি, আর বাকি যে 2 জনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি। মিয়ানমার থেকে মাদক, অস্ত্র কিংবা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজিরবিহীন নজরদারি বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সার্ভেলেন্স রাডার, থার্মাল ক্যামেরা ও ড্রোনের সমন্বয়ে সাজানো হচ্ছে অত্যাধুনিক নজরদারি সিস্টেম। রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া বা দুর্গম এলাকা কিছুই বাদ যাচ্ছে না বিজিবির নজরদারি থেকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। নাপ নদীর জেটি ঘাটে বসানো হয়েছে সার্ভেলেন্স রাডার। এটি 5 কিলোমিটার এলাকায় বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি সহজেই শনাক্ত করতে সক্ষম। শুধু জেটি ঘাটেই নয়, নাপ নদীর 33 কিলোমিটার এবং শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন সাগর পর্যন্ত 20 কিলোমিটার এলাকা নজরদারির জন্য বসানো হয়েছে 6টি সার্ভেলেন্স রাডার। ফলে সীমান্তে চোখ ফাঁকি দেয়া এখন অসম্ভব। প্রত্যেকটা নৌকার অবস্থান জানি এবং সহজে আমাদের টহলপাড়িকে সেই অবস্থানটা বলার পরে তারা সহজেই ধরতে পারে, যে কারণে কোনো রোহিঙ্গা বর্তমানে আমাদের টেকনাফ এলাকায় প্রবেশ করতে পারতেছে না। শুধু রাডার নয়, সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও থার্মাল ক্যামেরা। ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকা যেমন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক তেমনি থার্মাল ক্যামেরায় অন্ধকার রাত কিংবা বৈরী আবহাওয়াতেও 2 কিলোমিটার এলাকা পর্যন্ত শনাক্ত হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি। যে কোনো সময় নৌকা দিয়ে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে তখন আমরা ড্রোনের মাধ্যমে শনাক্ত করে খুব সহজেই রোহিঙ্গা ধরতে পারি। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। নাপ নদী বা বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শতাধিকের বেশি জেলে এখনও রয়েছে আরাকান আর্মির হেফাজতে। প্রতিদিনই ঢুকছে মাদকসহ নিষিদ্ধ দ্রব্য, আর শঙ্কা তৈরি হয়েছে অস্ত্র প্রবেশের। তবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর বিজিবির কঠোর নজরদারির কারণে সীমান্তে সক্ষমতা বেড়েছে দাবি বিজিবির। প্রযুক্তির সক্ষমতার কারণে আমরা নাফ নদীতে দৃঢ়তার সাথে বলতে পারি যে কোনো প্রকার অপরাধমূলক কার্যক্রম দমনে আমরা শতভাগ সফল হব ইনশাআল্লাহ। সীমান্ত সুরক্ষায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 3টি ব্যাটালিয়ন। মাদক, মানব পাচার কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশ যা ঠেকাতে সক্ষম হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। টেকনাফের নাব নদী থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে রাজধানীর রমনা কালী মন্দিরে আছেন রিপোর্টার উম্মে হানি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু এখন শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু জমে উঠেছে এবং এখন কিন্তু মন্দিরগুলোতে চলছে মণ্ডপ তৈরির কাজ এবং প্রতিমা তৈরির যে কাজটি রয়েছে সেটিও কিন্তু এখন একেবারেই শেষ পর্যায়ে। একটি বলে রাখি, এবার কিন্তু পূজা উদযাপন পরিষদ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি সারা বাংলাদেশে আসলে কতটি মণ্ডপে এবার পূজা হচ্ছে তার সংখ্যাটি কিন্তু এখনও তাদের হাতে এসে না পৌঁছলেও তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঢাকায় মোট 258টি মণ্ডপে এবার পূজা পরিচালনা হওয়ার কথা রয়েছে এবং তারা কিন্তু এও জানিয়েছেন যে প্রতিবার যে উৎসবের আমেজে দুর্গাপূজা পালিত হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না এবং এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা মণ্ডপগুলোতে রাখবেন বলেও আমাদেরকে জানিয়েছেন।
করেছেন। এবং আমরা কিন্তু সকাল থেকে কয়েকটি মণ্ডপ ঘুরেছি এবং সবখানেই কিন্তু আমরা দেখেছি যে প্রতিমা তৈরির যে কাজ তা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। এবং এখন আমি যে মণ্ডপটিতে রয়েছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে প্রতিমা তৈরির যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ প্রতিমার যে কাঠামো যেটিকে বলে সেটি কিন্তু মোটামুটি পুরোটাই দাঁড়িয়ে গিয়েছে। এবং এখানে যে প্রতিমা কারিগর রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের যে কাজগুলো রয়েছেন সেটা সেরে নিচ্ছেন। এবং প্রতিমা কারিগররা কিন্তু আমাদের এবার জানিয়েছেন যে তাদের, এবং আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু কাল মহালয়া সেটিকে উপলক্ষ করে কিন্তু এই মন্দিরে মেলা এবং মহালয়াকে ঘিরে আসলে যে একটি আনন্দ ঘন যে একটা মুহূর্ত সেটিকে আসলে ভক্তরা উদযাপন করছে। এবং এই ছিল আমার কাছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর রমনা কালী মন্দির থেকে। 6 ব্যাংকের পর এবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলওয়েট মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি ন্যাশনাল রিভিউ AQR দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়। অর্থনীতিবিদদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। সেলিয়া সুলতানা রিপোর্ট। ঘুম বন্ধ, 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, আর ডায়াবেটিস বেড়েই চলছে আমাদের। এইভাবে আমরা ডাক্তার দেখার জন্য আমাদের চিন্তা করতে হবে পয়সা পাবো। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়, অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। বাড়িঘর রিপেয়ারিং করতে পারতেছি না, আগে যেতাম কোনো বাচ্চার দাওয়াতও খেতে যেতে পারি, সব বন্ধ। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের। তবু ব্যাংকপাড়া এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েট মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের AQR করা হবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংকের অডিট রয়েছে অপেক্ষায়। টেন্ডারে ঠিক করা বিদেশি অডিট ফার্মের অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা AQR নির্ধারণ করবে এসব ব্যাংকের ভাগ্য। আর্থিক খাতের সংস্কারে বিশ্ব ব্যাংকের এই ঋণ নামমাত্র সুদে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে। অ্যাসেট কোয়ালিটি তারা টেস্ট করেছে, তার ভিত্তিতে একটা প্রেসক্রিপশন দিয়েছে এবং সেই ডিরেক্টিভ বাস্তবায়ন করতে যে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সরকারের সেই বাজেটটা আছে কিনা, বা তারা পুরোটাকে ওইভাবে করতে পারবে কিনা। যদি সবগুলো জিনিস একসাথে কাজ করে তখন হয়তো আপনি বলতে পারবেন যে আমরা ওই খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছি। এছাড়া সংস্কারের অংশ হিসেবে ব্যাংকগুলোতে কাঠামোগত ও টেকসই ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চীনকে ঠেকাতে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র। তবে এ দাবি মানতে নারাজ তালেবান সরকার। এদিকে আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপ মানবে না বলে জানিয়েছে বেজিং। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা। মাত্র কয়েকদিনে নিজেদের তল্পিতল্পা গুটিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তারা। এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের। 2রা জুলাই বৈদ্যুতিক সংযোগ কেটে গোপনে ঘাঁটিটি খালি করে। সবশেষ ওই বছর 30 আগস্ট মার্কিন সেনাদের শেষ দল কাবুল ছেড়ে যায়। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও আফগানদের চোখে সেটি ছিল পালানো। কয়েক বছর পার হওয়ার পর আবারও সেই বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বিমান ঘাঁটিটি পুনরায় ফিরে পেতে চেষ্টা চলছে বলে নিজেই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে কোনো বিনিময় ছাড়াই তালেবানের কাছে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ছেড়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
যদিও ওয়াশিংটনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মার্কিন সেনাদের আফগানিস্তানে প্রবেশের বিষয় ছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্য যে কোনো বিষয়ে কাবুল আলোচনায় বসতে প্রস্তুত। ট্রাম্পের এই পরিকল্পনাকে ভালোভাবে নিচ্ছে না চীনও। আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে শ্রদ্ধা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, আফগানিস্তানের ভবিষ্যৎ ও নিয়তি নির্ধারণের অধিকার শুধু আফগান জনগণের হাতেই থাকা উচিত। নাদিম মারজান, সময় সংবাদ। টেলিকম পরিষেবা ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুটি বিমানবন্দরে 1800-এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যটির ডালাস শহরে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন জানায়, স্থানীয় টেলিকম সেবা ব্যাহত হওয়ায় কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে এই সমস্যা বিমানবন্দরের নিজস্ব সরঞ্জাম থেকে সৃষ্ট নয় বলে দাবি কর্তৃপক্ষের। এদিকে বিমান ট্র্যাকিং ও ফ্লাইট সংক্রান্ত তথ্য পরিষেবা সাইট ফ্লাইট আওয়ারের বলছে, এ ঘটনায় ডালাস অভিমুখী অন্তত 20% ফ্লাইট বাতিল হয়েছে। তবে চলমান সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দেখছেন সময় সংবাদ। খেলার খবর শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ সুপার 4-এর মিশন। সপ্তাহখানেকের কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ। অন্যদিকে অনুশীলন না করলেও সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দুবাই থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো? শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী। এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়, যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। শেষ 3 মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। 4 দেখায় দুই দলের জয় সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে দুর্বলতাও। সেটাই কাজে লাগাতে চাচ্ছেন দলটার ব্যাটিং কোচ। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন 22 বছরের স্পিনার। বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম, যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সুপার 4-এ এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্য। বিশেষ করে বোলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে। সুপার 4-এ এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তা করতে পারবে কিনা, বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে, সেটা আসলে বলাই বাহুল্য। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দলগুলোর মতভিন্নতায় ঝুলে আছে জুলাই সনদের বাস্তবায়ন। বিশেষ আদেশের প্রস্তাবে জামাতের সায় থাকলেও পাল্টা অবস্থানে বিএনপি। গণভোটের সময় নিয়েও অনৈক্য। পূর্বশত্রুতায় চুয়াডাঙ্গায় 2 ভাইকে কুপিয়ে হত্যা। ফরিদপুরে প্রবাসীর ঘর থেকে স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার। এবং গভীর রাতে বিকট শব্দে এসি বিস্ফোরণ। রাজধানীর যাত্রাবাড়িতে একই পরিবারের 4 জন দগ্ধ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 2 জনের অবস্থা আশঙ্কাজনক।